ছিচকেচোর আর কান কাটা, নাক কাটা, হাত কাটা, পায়ের আঙুল কাটা টুকরো মস্তান তারা এই যে অপশাসনের যে অবসান, রাষ্ট্রবাদী বিজেপি সরকারের এই যে বিপুল জয়ে ক্ষমতায় আসা, এ এতটা কল্পনা করতে পারেনি। এরা জানতো যে এদের দিন ঘনিয়ে আসছে। তখন থেকেই বেশ কিছু সেকশন, এদের একটা বেশ কিছু সেকশন আমি সেই ভোটের সময়ের এপিসোডে বলেছিলাম পালানো শুরু করেছিল। কিন্তু আজকে আপনাদের এই এপিসোডে এমন এমন কিছু তথ্য দিতে যাচ্ছি, যে তথ্যগুলো এমনকি সবাইকেই হয়তো অবাক করে দিতে পারে। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। আজ থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের সকলের জন্য দিয়ে দিলাম, আপনাদের সকলের অনুরোধে। কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা শুধুমাত্র হোয়াটসঅ্যাপে লিখে জানানোর জন্য, এবং আপনাদের সুচিন্তিত মতামত, আপনাদের কোনো ইনফরমেশন দেওয়ার থাকলে সেটা জানাবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার এর আগে কেন দিইনি সেটাও শুধু দর্শকবৃন্দ আপনাদেরকে জানিয়েছিলাম। ওই অপশাসনের সময় সেটা দেওয়া সম্ভব ছিল না। এটা নতুন আমাদের এই সোনার বাংলা গড়ে তোলবার জন্য, বাংলার নবজাগরণের জন্য সকল মানুষের যে মতামত, যে মানসিকতার কন্ট্রিবিউশন, সেটার জন্য এই নাম্বারটা আজ থেকে দিয়ে দিলাম। কিন্তু এই নাম্বারে শুধু অবশ্যই লিখে বা ভয়েস মেসেজ পাঠিয়ে অথবা ভিডিও পাঠিয়ে আপনারা সেটা পাঠাবেন। এবং যদি মানে আপনাদের সেই সমস্ত মতামতগুলোর মধ্যে কোনো রকম ফোন করে কথাবার্তার আমাদের সঙ্গে দরকার থাকে, আমরা অবশ্যই সেক্ষেত্রে ফোন কল ব্যাক করব। এবং এর সূত্রে আপনাদের আর একটা জিনিস জানিয়ে রাখছি, সেটা হচ্ছে আমাদের সাথে যদি এই এপিসোডগুলোতে আপনারা কোনো ব্যক্তি, যারা জনৈক যে কোনো, আপনারা সুধী দর্শকদের মধ্যে থেকে যে কোনো থাকেন, যে আমাদের এই যে রাজ্যের সামগ্রিক উন্নতির জন্য আপনাদের কোনো মতামত সেটা যদি তুলে ধরতে চান, তাহলে আপনারা ওই হোয়াটসঅ্যাপে একটু জানাবেন, ছোট একটু ভিডিও করে পারলে পাঠাবেন, বা আমরা কথা বলে নেব। আমরা আপনাদের ইন্টারভিউ এই এপিসোডগুলোতে, আপনাদের গ্রাম, আপনাদের শহর, সেখান থেকে আপনাদের মতামতগুলো এই এপিসোডগুলোতে তুলে ধরব। কারণ মানুষের ভাষা সবার মনের কথা বলে। তা আপনাদের কথাই যদি না উঠে আসে, তাহলে তার অর্থটাই বা কি থাকে। এবার আসি যেটা বলছিলাম আপনাদের, যে আপনারা একটু সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন, আর কমেন্টে আপনাদের মতামত জানান, একটু শেয়ার করুন, নোটিফিকেশন অন রাখুন এই সামগ্রিক প্রচেষ্টাটার সঙ্গে থাকতে। বিষয় হচ্ছে যে এই যেটার নাম বললাম, যে ছিচকেচোর গুন্ডামস্তান বাহিনী, এরা কিন্তু, আমি সেই তখন থেকে বলতাম, ভোটের আগে থেকে, এরা কিন্তু এলাকায় এলাকায় থেকে গেছে। তা ওই গান্ধারীর কথায় আছে না, গান্ধারীর একে একে নিভিছে দেউটি, একটা একটা করে প্রদীপ নিভে যাচ্ছে। তা সে তো অনেক দিন চালু আছে। একদিকে কোন এক হেভিওয়েট প্রাক্তন মন্ত্রী অ্যারেস্ট হয়ে যাচ্ছে, আরো লাইনে রয়েছে যারা ডাক পেলে ইডির ডাকে যায়নি, সেই শুনে পটাপট পটাপট কেউ কেউ অসুস্থ হয়ে আবার সেই হসপিটাল নাটক শুরু করে দিয়েছে। কারণ এরা পরিষ্কারভাবে বুঝে গেছে যে আর কোনো রাস্তা নেই, নেই এবং নেই। রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠা হয়ে গেছে, শপথ গ্রহণ হয়ে গেছে, প্রথম ক্যাবিনেট হয়ে রাত পার হয়ে গেছে। এটা বাস্তব। মানে ওরা এখনো ভাবছে যে এটা দুঃস্বপ্ন দেখছি না তো, না 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 না, দুঃস্বপ্ন না, এটা এখন বাস্তব। এই রাজ্য এখন গেরুয়া, এই রাজ্য এখন ভারতের। আমরা ভারতবাসী, গর্বিত ভারতবাসী। তাই এখান থেকেই শুরু হচ্ছে পরবর্তী চক্রান্তের বীজ রোপণ। সেটা কি?
এই সমস্ত চ্যাংড়া চোরের দল, চ্যাংড়া মস্তানের দল, এরা তো মূলত তলার অংশটাকে কভার করে রাখতো, ভোটে হুজ্জুতি করা, লোকের বাড়ি গিয়ে হুমকি দেওয়া, মানে জেহাদি কর্মকাণ্ডের মধ্যে যা যা ডিকশনারিতে, ওদের ডিকশনারিতে লেখা আছে সব কিছু পরপর এরা করে ভেবে ফেলেছিল, কি সুন্দর, এ তো আমরা করেই ফেলেছি, এটাই। এবং ভাবলে অবাক হয়ে যাবেন, আমার একটা অভিজ্ঞতার কথা বলছি আপনাদেরকে। মানে গাড়িতে করে কলকাতার দিক থেকে মানে গ্রামাঞ্চলের দিকে যাচ্ছি, সেখানে একটি রেল গেট পার হয়ে একটা জায়গায় চা খাচ্ছি, সেই জায়গাটির নাম হচ্ছে দেগঙ্গা সংলগ্ন একটি জায়গা, হাড়োয়া দেগঙ্গা সংলগ্ন একটি জায়গা। সেখানে চায়ের দোকানদার, তিনি হিন্দু, কিন্তু তিনি বলছেন যে আমাদের এখানে বলা হয়েছে যে এটা এখন বাংলাদেশ হয়ে যাচ্ছে। আমি সেই দিন শুনে শিউরে উঠেছিলাম, কিন্তু বলবো কাকে, কি বলবো, উপায় তো ছিল না, অপেক্ষা করবার ছাড়া। এখন আসল কথা যেটা, সেটা এখানে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পতন ঘটলো, এখান থেকেই আমাদের কাছে সূত্রের খবর যেটা, এক ভয়ঙ্কর চক্রান্তের বীজ বপন শুরু করছেন উনি বা ওনারা। সেটা কি? ওই সমস্ত সেল যেগুলোকে স্লিপার সেল বলা হয়, এরা ভাবছে ওই ওয়ান শাটার, যা কামার বাড়ি থেকে তৈরি করে আনা বন্দুক, পিস্তল, এই সমস্ত, এই অবধি যদি ভাবা যেত স্বস্তি পাওয়া যেত, কিন্তু তা নয়। চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ড আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে এদের কাছে আমাদের এই ভারত বিরোধী বিদেশি শত্রু রাষ্ট্রের তৈরি অত্যাধুনিক ধরনের আগ্নেয়াস্ত্র এদের কাছে রয়েছে, থাকে। সেইটা মানে যখন তদন্ত হচ্ছে, আজকে তার মানে আমাদের মুখ্যমন্ত্রী সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে দিয়েছেন, সিবিআই এর টিম সেখানে পৌঁছেছে, ছানবিন হচ্ছে, 3 জন অ্যারেস্ট হয়েছে, আদালতে পেশ হয়েছে, সব বেরোবে, সব বেরোবে। আর ওই যে পটাপট অ্যারেস্ট হচ্ছে মাথাগুলো, কুকিট্টির মাথাগুলো, যেগুলো এতদিন বাঙালি বসেছিল যে কবে কবে এরা ঢুকবে জেলের ভিতরে। এখন চড়াম ঢাক, তিহার জেলে গড়াগড়ি খেয়ে যখন ফিরে এসে দেখে ঢাক ফেটে গেছে, কিছু করার নেই। বিদ্যুতে আলো জ্বলছে না, সুইচ টিপলে কোনো নেটওয়ার্ক কাজ করছে না, ধপাস, এদিকে তাকাচ্ছে ধপাস, ওদিকে তাকাচ্ছে ধপাস, একটা একটা করে ওই পাহাড় পতন বলা যায় যেরকম, সেই আওয়াজ শুনছেন ওনারা ঘরের মধ্যে বসে বসে। আর এখান থেকে শোনা যাচ্ছে যেটা, নাকি তিনি আবার ভোটে দাঁড়াতে চান। আমি বলেছিলাম না যে ক্ষমতাহীন মমতা, এ এক ভাবনা চিন্তা করাটাই হচ্ছে অদক্ষতা। তা শোনা যাচ্ছে কোন একজন খেলোয়াড় সাংসদ, তাকে নাকি সাংসদ পদ থেকে রিজিগনেশন দিয়ে উনি সাংসদ হওয়ার স্বপ্ন দেখছেন আবার। আর এর সাথে জড়িত রয়েছে যে ভয়ঙ্কর ষড়যন্ত্রটা, সেই কারণেই বিজেপি রাজ্য সভাপতি স্বয়ং বলেছেন যে তাকে ফোনে প্রধানমন্ত্রী পর্যন্ত নির্দেশ দিয়েছেন, এবং আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি বলছেন, বিজেপির অন্যান্য রাজ্য নেতারা বলছেন, শান্ত থাকুন, আইন হাতে নেবেন না। তার কারণটা ঠিক কি? তার কারণটা হচ্ছে ওই ডিপ স্টেট, ওই বিদেশি চক্রান্ত যে কোনো রকম ভাবে এই রাজ্যটাকে অশান্ত রাজ্যে পরিণত করে দেওয়া। তার কারণটা বারবার বলছি, কিন্তু ওই ওরা, হ্যাঁ অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী দেখিয়েছেন যে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় জনগণনা হতে দেননি, সেন্সাস হতে দেননি, এখানে কাঁটা তার লাগাতে দেননি, তার কাঁটার বেড়া এখানে পড়েনি বর্ডারে, এখানে বিএনএস ভারতীয় ন্যায় সংহিতাকে চালু করেননি, তিনি সংবিধান মানতেন না, তিনি সর্বাঙ্গীন ভাবে একজন রাষ্ট্রবিরোধী স্বৈরাচারী নেত্রী। কিন্তু তিনি যদি কৌশলে এই সমস্ত করেন, তো অঙ্কের হিসেবে কি বলে,
তা অঙ্কের হিসেবে সেই বহরমপুর, তা সেই বহরমপুরে তো সেই অধীর চৌধুরীর সঙ্গে আবার লড়তে হবে এবং হারবেন। তার কারণ ওখানে তো হবে না, সব গেছে, ওখানেও সেই বিজেপি জিতবে। আর পড়ে থাকলো ডায়মন্ড হারবার, সেখানে তো প্রত্যেকটা যদি গোনা যায় বিধানসভা ওয়াইজ 7টার মধ্যে কোনোটায় 4টে হেরে আছে, কোনোটায় 5টা হেরে আছে। আর পড়ে থাকছে কোথায়? ওই সেই আর একটা, ওই যে একটা দক্ষিণ 24 পরগনা রাজধানী, জেহাদি সন্ত্রাসবাদের রাজধানী, আর একটা জেহাদি সন্ত্রাসবাদের রাজধানী হচ্ছে উত্তর 24 পরগনা। তাহলে পড়ে থাকে কোথায়? বসিরহাট লোকসভা কেন্দ্র। সে তো সেই হাজি নুরুল তার দেওয়া বসানের পরে আর রেখা পাত্র মহোদয়া তিনি যে মামলা করে রেখে দিয়েছেন কোর্টে বিপুল ছাপ্পার বিরুদ্ধে। আর ওই ডায়মন্ড হারবার কেন্দ্রেও তো যিনি প্রার্থী ছিলেন ববি দাস, তিনি মামলা করে রেখে দিয়েছেন। কাজেই আর সবচেয়ে বড় কথা, এই মুহূর্তে এই রাষ্ট্রপতি সরকার, এই মুহূর্তে রাষ্ট্রপতি সরকারের কথা ছেড়ে দিন, যে জনগণ ছুঁড়ে ফেলে দিয়েছে ওই 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 বিদেশি সরকারটাকে, সে আবার ভোট দিয়ে ওনাকে জেতাবেন? আমার মনে হয় সে চিন্তা, সে আশা দুরাশা, সে গুড়ে পালি যাকে বলে। কিন্তু তার জন্য কি, যাকে বলে খল যে হয়, তার কি ছলের অভাব হয়? সে মানে যে একদম চারিত্রিকভাবে দুর্নীতি পরায়ণ, চারিত্রিকভাবে অত্যাচারী, সে অন্য কিছু চিন্তা করতে পারে না, বিকৃত চিন্তা ছাড়া সে কিছু করতেই পারে না। মানুষের ক্ষতি করতে করতে, শোষণ করতে করতে একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, এক মানসিক রোগ রীতিমতো ওটা। সেটা থেকে বেরোবে কি করে এরা? কাজে ওই নেটওয়ার্ককে বিভিন্ন রকম বিদেশি শক্তির সঙ্গে, ফোন তো বন্ধ হয়নি এখন, ফোনে 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 কাজকর্ম চলছে। আর এদিকেও কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং আমাদের ডাবল ইঞ্জিন সরকার, ওদিকে নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এনারা সক্রিয়। ভুলে যাবেন না অজিত দোভালের কথা, আর ভুলে যাবেন না এই রাজ্যটাতে একটাও মৃত্যু না ঘটিয়ে সুষ্ঠু নির্বাচন, যেটা কল্পনার অতীত ছিল, সেই নির্বাচনের যারা যে দুজন কাণ্ডারি এই রাজ্যের, তাদের মধ্যে একজন হচ্ছেন প্রণম্য সুব্রত গুপ্ত, আর একজন প্রণম্য, তিনি হচ্ছেন মনোজ আগরওয়াল। একজন সিইও ছিলেন এবং একজন ছিলেন স্পেশাল রোল অবজারভার। এই দ্বিফলা এখন শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী, তার টিম, যে সেই টিম, তার টিমের সবচেয়ে বড় শক্তি। কারণ এনারাই দুজন কিন্তু জানেন, যখন এসআইআর করিয়েছেন, যখন ভোট করিয়েছেন, কারা কারা কোথায় কোথায় কি কি গন্ডগোল করতে পারে, কি কি শক্তি কোথায় কোথায় সক্রিয়, কোন কোন জায়গায় সেন্সিটিভ, কারা কারা কোথায় কোথায় লুকিয়ে আছে, এসআইআর এর বাদ পড়লো কারা, তারা কোথায় আছে, এসআইআর এর বাইরেও কারা আছে, এ সমস্ত তথ্য যে দুটি মানুষের কাছে আছে, সেই দুটি মানুষ হলেন এনারা। আর তার সাথে ভুলে যাবেন না, এখন কিন্তু কোন তদন্তে, সিবিআই তদন্তের অর্ডার দেওয়ার জন্য কাউকে কোর্টে টোটে ছুটতে হবে না। তার কারণ ডবল ইঞ্জিন সরকার। এখন এখানেও যেটা হবে কেন্দ্রেও সেটা, কেন্দ্রে যেটা হবে এখানেও সেটা, আর কোনো অসুবিধা নেই। সেই জন্যই শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী যে সিবিআই তদন্তের অর্ডার, মানে সরকার যে তদন্তের অর্ডার দিয়েছেন, দিনে দিন সেইটা সক্রিয়ভাবে সিবিআই তার তদন্তে নেমে পড়েছে এবং আগামী দিনে আপনাদের সামনে তুলে ধরবো সেখান থেকে উঠে আসছে কি কি তথ্য। কিন্তু যা তথ্যই উঠে আসুক না কেন সুধী দর্শকবৃন্দ, সব তদন্ত, সব কেলেঙ্কারির অভিমুখ গিয়ে ঠেকছে সেই একটা জায়গাতে, সমস্ত টাকা, সমস্ত ষড়যন্ত্রে যত মিসিং লিঙ্ক আছে, কালীঘাটের কাকুর গলার স্বর, তারপরে এই যে ইডিআই প্যাকেট যে রেড কাণ্ড, সেটা একদম একটা ইন্টারিম ভার্ডিক্টের আগের জায়গায় গিয়ে থেমে আছে, শিক্ষা কেলেঙ্কারি যে তদন্ত, এই সমস্ত ফাইল আর আজকে হয়ে গেছে
অভয়াকাণ্ডের মামলা মাননীয় বিচারপতি রাজশেখর মান্থার তিনি ওটাকে উল্লেখ করেছেন যে এটা শুধুমাত্র আবেদনকারীর জন্য নয় গুরুত্বপূর্ণ, সারা সমাজের জন্য এই মামলার বিচার হওয়া খুব গুরুত্বপূর্ণ, তিনি তার ভাষায় বলেছেন। সেটা গেছে প্রধান বিচারপতির কাছে। আর এদিকে গঠন করা হচ্ছে সরকারের তরফ থেকে জুডিশিয়াল কমিশন বা বিচার বিভাগীয় তদন্তের একটা কমিশন গঠন করা হচ্ছে অভয়ার জন্য। কাজেই আগামী দিন কিন্তু ওই ছিঁচকে হোক আর বড় মেজো হোক যাই হোক, ওই পাহাড় থাম এই সমস্ত ওই অপশাসনটার যে কেল্লা পতন হয়েছে, তো টুকরো টাকরা যেগুলো ধপধপ করে পড়তে শুরু করেছে। একদম অবাক হবেন না, কখন কি ঘটে যায় কিচ্ছু বলা যায় না। কিন্তু ওই ষড়যন্ত্রটা যাতে আর মাথা চাড়া দিতে না পারে, তাই দেশপ্রেমিক মানুষ হিসেবে দেশের সরকারের নির্দেশিত পথে, যে সরকার সবেমাত্র চলতে শুরু করেছে, যে দল সরকারে এসেছে, সেই দলের সভাপতি, সেই দলের মুখ্যমন্ত্রী, সেই দলের মন্ত্রীদের যে নির্দেশিত পথ, দেশটাকে ভালো করে গঠন করতে হলে আমাদের সকলের উচিত সেই দিকটাতে নজর রেখে তাদেরকে সহযোগিতা করা। আর যেখানে যেখানে অসঙ্গতিগুলো চোখে পড়বে, যেখানে যেখানে এই বহিঃশত্রুর ষড়যন্ত্র চোখে পড়বে, সেইগুলো সরকারের দৃষ্টিগোচরে আনা। শুধু দর্শকবৃন্দ, আপনাদের এপিসোডগুলো কেমন লাগছে জানাবেন। আপনাদের অভূতপূর্ব ভালোবাসার সমর্থন পেয়ে আমরা অত্যন্ত ধন্য। আপনাদের সকলকে প্রণাম জানাই। আপনাদের সকলের কমেন্টের জন্য সকলকে আমরা শুভকামনা জানাই। ঈশ্বর সকলের মঙ্গল করুক। আপনাদের সঙ্গে আবার দেখা হবে সামনের এপিসোডে। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা সবার মনের কথা বলে। হর হর মহাদেব, জয় শ্রীরাম, বন্দে মাতরম। নমস্কার।